আমেরিকান স্বার্থ এই সরকার মিট করবে। আপনার ওই যে দুইটা চুক্তি সই করার ব্যাপার আছে, ওই দুইটা চুক্তিও সই করবে আমেরিকার সাথে এই সরকার, এবং একদম আমেরিকার পেটের মধ্যে ঢুকে যাবে। এই ঢুকাটা বিং সো ক্লোজ টু চাইনা, বিং সো ক্লোজ টু চাইনা, এইটা ব্যাক ফায়ার করবে। এরা সব মিলিয়ে বেচারা প্রাইম মিনিস্টারকে, তারেক রহমানকে ডুবিয়ে দেবে, আর কিছু না। শেখ হাসিনার একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং চলছে। শি ইজ এডেড, গাইডেড, সাপোর্টেড বাই ভেরিয়াস ইন্টেলেকচুয়াল পিপল বিভিন্ন দেশের ইন্টেলিজেন্স এজেন্সি, ওনার কাছে ইন্টেলিজেন্সের খবর আছে। তো শেখ হাসিনা ইজ ডুইং স্ট্র্যাটেজিক থিঙ্কিং, এবং শেখ হাসিনা স্ট্র্যাটেজিক থিঙ্কিং, স্ট্র্যাটেজিক প্ল্যান বানাচ্ছে, এবং এই স্ট্র্যাটেজিক প্ল্যান বানিয়ে সে বাংলাদেশে হয়তো আসবেন। কিন্তু উনি কি, আপনি আর আমি মনে করি যে উনি কি ট্রেনে উঠবেন, টিকিট কাটবেন, এসে যাবেন, এখানে অ্যারেস্ট হবে? নো, ইটস নট গোইং টু হ্যাপেন লাইক দ্যাট। ওখানে আরো স্ট্র্যাটেজিক কথাবার্তা হয়তো হচ্ছে যে কিভাবে উনি কার সাপোর্টে আসবেন। এমনও হতে পারে যে এই আমার দেশের আর্মির এক অংশ এটাকে সাপোর্টও দিতে পারে ওনার আশাটাকে। আমি এতটুকুন জানি যে শি ইজ ডিটারমিন্ড টু কাম, শি ইজ ডিটারমিন্ড টু কাম, এবং আসবেন উনি। শেখ হাসিনাকে ওনারা কিভাবে ফেরত দেবেন, কিভাবে আসবেন, ডেফিনেটলি আইসিটির ইসে ফেরত দিচ্ছেন না, দ্যাটস এ ক্লোজ চ্যাপ্টার। হ্যাঁ, তো এখন ওরা কিভাবে ওনাকে আনবে, আনলে কি এখানে কারোর ক্ষমতা হবে অ্যারেস্ট করার? আমার তো মনে হয় না যে কারোর ক্ষমতা হবে অ্যারেস্ট করার। এটা করতে গেলেই আমার প্রধানমন্ত্রীর ওই জিনিসগুলি সব উঠবে। বিকজ একটা মামলায় এফবিআই কিন্তু এখানে সাক্ষী দিয়ে গেছে, ডোন্ট ফরগেট দ্যাট। তো এরপরের বইগুলি যেগুলি ছাপা হবে সেখানে হাদির ছবি আসবে, তারপরে কেউ কেউ বলবে যে আপনি হাদির যে ডায়লগ আছে সাওয়া বাংলা, ওইটা তার নিচে লেখেন। সো অল কাইন্ডস অফ থিংস ক্যান হ্যাপেন। আপনি ইচ্ছা করলে করতে পারেন, কিন্তু রাষ্ট্রের প্রেস্টিজ, ডিগনিটি এইটা নষ্ট করেন না, নাহলে রাষ্ট্র রাখতে পারবেন না। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত রয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মহসেন রশিদ। অ্যাডভোকেট মহসেন রশিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমরা একটু পররাষ্ট্রনীতি নিয়ে, আমাদের যে বর্তমানে যে পররাষ্ট্র নীতি ফলো করা হচ্ছে সেই বিষয়ে আপনার সঙ্গে একটু আলোচনা করতে চাই। সেটা হচ্ছে যে, প্রথমেই প্রশ্ন, পাসপোর্টে আগে যে এক্সেপ্ট ইসরায়েল শব্দ দুটি লেখা ছিল, ইসরায়েলের সাথে কোনো পূর্বের সম্পর্ক আমাদের ছিল না, বা এখনো সম্ভবত নেই। আওয়ামী লীগ সরকার 6 বছর আগে এই শব্দ দুটি উঠিয়ে দিয়েছিল। আবারও সেই শব্দ দুটি সংযোজন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আহ, কিন্তু ইরান এবং ইসরায়েল অথবা মার্কিন যুদ্ধের সময় আমরা দেখলাম যে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের পক্ষ হয়ে তারা বিবৃতি দিল বর্তমান সরকার প্রথমে, পরবর্তীতে সমালোচনার মুখে আবার সেটি সংশোধন করা হলো, ইরানের পক্ষে কিছুটা কথা বলা হলো সেই বিবৃতিতে। আসলে আমরা কি তালগোল পাকিয়ে ফেলছি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আসলে কোনো নীতি নাই। প্রত্যেক দেশের একটি পলিসি থাকে, যেটা চেঞ্জ ইন গভর্নমেন্ট হলে এইটার ইফেক্ট পড়ে না। আমাদের যেহেতু নাই, যার যেভাবে ইচ্ছা সে সেভাবে করছে। আপনি যে পাসপোর্টের কথা বললেন, you see, আওয়ামী লীগ যে কাজটা করেছিল সেটা একদিক থেকে ভালো করেছিল। কারণ হচ্ছে যে আপনার পাসপোর্টে এক্সেপ্ট লেখেন, যাই লেখেন, ইউ আর ভার্চুয়ালি রেকগনাইজিং ইসরায়েল এজ এ স্টেট, ইউ আর রেকগনাইজিং ইসরায়েল। তো এই জন্য তারা উঠিয়ে দিয়েছিল। আর এইটা তো জানেন, ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন যেটা আছে, ট্রাভেলস, বায়োমেট্রিক্স, পাসপোর্টের এই জিনিসগুলি সব ওদের দ্বারা নিয়ন্ত্রিত হয়। ওদের ডকুমেন্টস আছে কিছু যেটা নিয়ন্ত্রণ করে। তবে এখন এই যে এক্সেপ্ট ইসরায়েল, এইটা আমরা যুক্ত হলাম। পাকিস্তান আগের থেকেই ছিল, মালয়েশিয়া, ইয়েমেন, চারটি দেশ। আর ইরান যে আছে, ইরান এইটা লেখে না এক্সেপ্ট ইসরায়েল, ইরান লেখে নট ভ্যালিড ফর অকুপাইড প্যালেস্টিনিয়ান টেরিটরিজ। আচ্ছা। অর্থাৎ তারা শব্দ প্যালেস্টাইনকে গুরুত্ব দিচ্ছে, ইসরায়েলকে না। তারা স্বীকার করে নিচ্ছে যে প্যালেস্টাইনকে অকুপাইড করে রেখেছে, তার জন্য এই পাসপোর্টটা ভ্যালিড না সেখানে ট্রাভেল করার জন্য। তো আই থিঙ্ক দে আর কারেক্ট টেকনিক্যালি। আর আমরা যারা সবাই এক্সেপ্ট ইসরায়েল লিখছি, আমরা মোটামুটি ইসরায়েলকে এখন রেকগনাইজ করে নিচ্ছি। দ্যাট ইয়েস, দেয়ার ইজ এ স্টেট অফ ইসরায়েল, তবে আমার লোকজন সেখানে যাবে না, পাসপোর্ট ইজ নট ভ্যালিড। আর ইরান যেটা করছে সেটা হলো যে অকুপাইড প্যালেস্টিনিয়ান এর জন্য এইটা বার আছে ওদের। তো এই একটা ডিফারেন্স আছে। বাকি সবাই এক্সেপ্ট ইসরায়েল লিখছে, মালয়েশিয়াটা লিখছে যারা আছে, এই 5-6টা দেশ আছে যারা এটা লিখছে। তো আমার মনে হয় এইটা বোধহয় বাধ্য করা হচ্ছে আহ, আমাদের এইখানে কোনো একটি গোষ্ঠী দ্বারা, পলিটিক্যাল গোষ্ঠী যারা হয়তো বাধ্য করেছে, তারা সাকাম করেছে। এদের কোনো নীতি নাই, এই গভর্নমেন্টের কোনো পলিটিক্যাল নীতি নাই। যদি আপনি বলেন যে পশ্চিমারা তো নেভার ওয়ান্ট যে আপনি এক্সেপ্ট ইসরায়েল লেখেন। আমেরিকান তো এটা চাইবে না যে আপনি এক্সেপ্ট ইসরায়েল লেখেন।
তো কোয়েশ্চেন ইজ উই হ্যাভ নো পলিসি। আমরা হুজুকে বাঙালি, হুজুকে কাজ করে, হুজুকে চলছে। একদিকে মার্কিন বাণিজ্য চুক্তি, আমরা মার্কিন বলয়ের মধ্যে একেবারে ঢুকে গেছে এমনটা দাবি করা হচ্ছে বিশেষজ্ঞ মহল থেকে। আবার সেই মার্কিন এবং ইসরায়েল যে জোট, সেই জায়গা থেকে আমরা অ্যাকসেপ্ট ইসরায়েল শব্দ দুটো তুলে দিচ্ছি মৌলবাদী একটি গোষ্ঠীকে খুশি করার জন্য বা সাম্প্রদায়িক গোষ্ঠীকে খুশি করার জন্য। মানে এটা কি আহ, আসলে সরকার কি বেসামাল হয়ে পড়েছে? মানে কোন নীতি অবলম্বন করবে সেই জায়গায় ফার্ম কোনো ডিসিশনে থাকতে পারছে না। বিষয়গুলো কি এরকম, নাকি এর মধ্যে অন্য কোনো খেলা রয়েছে? দের ইজ নো খেলা। দি সরকার ইজ ডাইরেকশনলেস। সরকারের টোটালি ডাইরেকশনলেস। এবং একটি সরকারকে যদি ডাইরেকশনলেস থাকে তাহলে গভর্নেন্সের জন্য প্রবলেম হয়। আর আপনার যেহেতু কোনো ফরেন পলিসির ডাইরেকশন নেই, আপনি জানেনই না অ্যাকচুয়ালি হোয়াট আ ফরেন পলিসি ইজ। খলিলুর রহমান আপনাকে, খলিলুর রহমান এজ এ ফরেন মিনিস্টার আপনাকে মিসলিড করছে। খলিলুর রহমানের একমাত্র উদ্দেশ্য হচ্ছে টু বিকাম দ্য প্রেসিডেন্ট অফ ইউএনজিএ, এবং এটা হওয়ার পর সে তার একটা জীবনের ইয়ে পেয়ে গেল যে আমি এখন ইউএনজিএ প্রেসিডেন্ট হয়ে গেলাম, 1 বছর পর আবার সে থাকবে না, সেটা আরেক বিষয়। এইটা নিয়ে সে একটা ডিপ্লোম্যাটিক্যালি দেশে বিদেশে এদিক ওদিক ঘুরে বেড়াবে এই স্টেটাসটা নিয়ে। তো আমার, এন্ড হি উইল অলসো হ্যাভ এ ব্লু পাসপোর্ট, নীল রঙের পাসপোর্ট থাকবে তার, যখন যেখানে ইচ্ছা সে যেতে পারবে। তো আমার কথা হচ্ছে যে গভর্নমেন্ট শুড হ্যাভ আ পলিসি। দেখেন, আহ, শেখ হাসিনা, সে একটা পলিসি, আওয়ামী লীগ গভর্নমেন্ট একটা পলিসি। আপনি বলতে পারেন পলিসিটি ভুল ছিল, পলিসি তো ছিল একটা, যে দিস ইজ মাই ফরেন পলিসি, আমি এইভাবে এগিয়ে যাব। যেমন তার একটা ফরেন পলিসির মধ্যে ছিল চায়নার সাথে উই উইল গেট ক্লোজার, উই উইল রিমেইন ক্লোজ উইথ ইন্ডিয়া। এখানে মার্কটা খেয়ে গেল বিকজ ইন্ডিয়া এন্ড চায়নার মধ্যে কোহেশন নাই, ওরা এক লগের হেড। তো এইখানে আমাদের পলিসি একটু মার খেয়ে গেল। আমরা আগেই, আপনি জানেন শেখ হাসিনা বলেছিল যে আমাদের তো আমেরিকা যাওয়ার দরকার নেই, এত দূর 15-16 ঘন্টা ফ্লাই করে গিয়ে কি করবো, আমাদের ফার্স্ট ওয়ার্ল্ড, আই ক্যান ট্রাভেল টু সিঙ্গাপুর, আই ক্যান ট্রাভেল টু মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, লাভলি কান্ট্রিজ, চতুর্দিকে আমাদের খুব ভালো দেশ আছে, আমরা ওদিকে যাবো। তো কোশ্চেন যে ওইখান থেকে অ্যাকচুয়ালি শেখ হাসিনাকে তো ওভারথ্রো করার জন্য অনেক আগের থেকে চেষ্টা করছিল। ইট ইজ নট দ্যাট ইট স্টার্টেড উইথ বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন, তার আগে থেকে তারা চেষ্টা করছিল, তারা পারতেছিল না। বিকজ তাদের যে স্বার্থ, আমেরিকান স্বার্থ, এই সরকার মিট করবে। আপনাকে যে 2টা চুক্তি সই করার ব্যাপার আছে, ওই 2টা চুক্তিও সই করবে আমেরিকার সাথে এই সরকার, এবং একদম আমেরিকার পেটের মধ্যে ঢুকে যাবে। এই ঢুকাটা বিং সো ক্লোজ টু চাইনা, বিং সো ক্লোজ টু চাইনা, এইটা ব্যাক ফায়ার করবে, এবং আমরা একটা প্লে গ্রাউন্ড হয়ে যেতে পারি এই ইসের ওয়ারের, ওদের নিজের একটা প্রক্সি ওয়ার আমাদের এখানে হয়তো হতে পারে। তো আমি মনে করি দ্যাট দ্য গভর্নমেন্ট ইজ ডাইরেকশনলেস। এদের নাইদার ফরেন পলিসির ডিরেকশন আছে, নর এদের কোনো সিকিউরিটি পলিসির ডিরেকশন আছে, নর এদের কোনো অর্থনীতি পলিসির ডিরেকশন আছে। ইটস এ ডাইরেকশনলেস গভর্নমেন্ট, যার কোনো এদের এরা এরা সব মিলিয়ে বেচারা প্রাইম মিনিস্টারকে, তারেক রহমানকে ডুবিয়ে দেবে, আর কিছু না। আমি চাই তারেক রহমান শুড সাকসিড, কিন্তু যেভাবে এরা দেশ পরিচালনা করছে, কোনো গভর্নেন্স নাই দেশে, দের ইজ হার্ডলি এনি গভর্নেন্স। এন্ড একটা জিনিস খেয়াল করবেন, শেখ হাসিনা অলরেডি বলে রেখেছে দ্যাট শি ইজ গোইং টু কাম ব্যাক টু বাংলাদেশ। 6 থেকে 9 মাস মতো বাংলাদেশে আসবে। তো ন্যাচারালি শেখ হাসিনার একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং চলছে। শি ইজ এডেড, গাইডেড, সাপোর্টেড বাই ভেরিয়াস ইন্টেলেকচুয়াল পিপল বিভিন্ন দেশের ইন্টেলিজেন্স এজেন্সি, ওনার কাছে ইন্টেলিজেন্সের খবর আছে। তো শেখ হাসিনা ইজ ডুইং স্ট্র্যাটেজিক থিঙ্কিং, এবং শেখ হাসিনা স্ট্র্যাটেজিক থিঙ্কিং, স্ট্র্যাটেজিক প্ল্যান বানাচ্ছে, এবং এই স্ট্র্যাটেজিক প্ল্যান বানিয়ে সে বাংলাদেশে হয়তো আসবেন। আমি জানি না স্ট্র্যাটেজিক প্ল্যানটা কি। এমনও হতে পারে যে আমি তো রিজাইন করি নাই, আই এম স্টিল ইন পাওয়ার, আমি 29 পর্যন্ত থাকবো। যিনি, আপনি যে 12th পার্লামেন্ট যেটা ডিজলভ করেছেন, জাতীয় সংসদ, হ্যাঁ, এটা অন্যায় করেছেন, বিকজ 12th জাতীয় সংসদকে কেউ অবৈধ বলে নাই। এখন আমি যখন আপনার সাথে কথা বলছি বা রেকর্ড করছি, এখনো কেউ বলে নাই যে 12th পার্লামেন্ট ওয়াজ অবৈধ, এখনো কেউ বলে নাই। যাতে আপনি যদি 12th পার্লামেন্টকে অবৈধ না বলেন, স্বীকৃতি দেন, 11th কে স্বীকৃতি দেন, 10th কে স্বীকৃতি দেন, তাহলে তো আপনাকে ইলেকশন মানতে হবে। তাহলে আপনার এই ইলেকশন ফিলেকশন নিয়ে যে চুরি করেছে, তার চুরি করেছে, ইলেকশন হয় নাই, রাত্রে ভোট হয়েছে, এইগুলো বাদ দিয়ে দেন। আপনি একসেপ্ট করেছেন। এখন ধরেন 13 পার্লামেন্ট একসেপ্ট করেছে, জামাত বা সবাই একসেপ্ট করেছে। আপনি তো বলতে পারবেন না যে এইটা এখন তার চুক্তি হয়েছে, আমাকে হারিয়ে দিয়েছে, আমার এত সিট ছিল, এগুলি পারবেন না। না, শেখ হাসিনার স্ট্র্যাটেজিতে যদি সে 12 পার্লামেন্টকে বৈধ মনে করে, সে কামস, এবং কিভাবে আসবে আমি তো জানি না, সে কামস এজ প্রাইম মিনিস্টার। শেখ হাসিনা তো বলেছে যে আমি তো দেশ ত্যাগ করি নাই, আমাকে তো প্লেনে তুলে দেওয়া হয়েছে বাই আর্মি।
এবং তুলে দিয়ে আমাকে আর্মির প্লেনে, প্রথমে হেলিকপ্টার, দেন আর্মির C-130 তুলে দিয়ে আমাকে ইন্ডিয়া পাঠানো হয়েছে। ইন্ডিয়া হ্যাজ গিভেন মি দ্য প্রোটোকল অফ প্রাইম মিনিস্টার। আমি এখনো প্রাইম মিনিস্টার আছি, প্রাইম এগুলো মিনিস্টার হিসাবে যাবো। এইগুলো তো আমরা দেখেছি এবং সবকিছু আমাদের জানা, কিন্তু সেই ধরনের বাস্তবতা কি আর আছে যে উনি যে অ্যাজ এ প্রাইম মিনিস্টার ব্যাক করবেন বা উনি দাবি করবেন যে আমি রিজাইন করিনি? মানে এইগুলো নিয়ে যুক্তিতর্ক চলতে পারে, এইগুলো নিয়ে নানান ধরনের নীতি নৈতিকতার প্রশ্ন আসতে পারে, রাজনৈতিক পক্ষ বিপক্ষ জায়গা থেকে নানান ধরনের তর্ক উঠতে পারে, কিন্তু বাস্তবতা কি কোনোভাবেই বলে যে তিনি সেইভাবে আর ফিরে আসার ন্যূনতম কোনো সম্ভাবনা আছে? আমি জানি না, বিকজ বাস্তবতা ওনার আশা, উনি তো প্লেনে উঠে টিকিট কেটে তো উনি আসবেন না। না। উনি কিছু সাপোর্ট দিয়ে উনি আসবেন, এবং ওই সাপোর্টটা কি ধরনের সাপোর্ট হবে আমি বলতে পারছি না, বিকজ আমি কোনো কমেন্ট করতে গেলে এটা ঠিক হবে না। এই জন্য আমি কোনো কমেন্ট করতে চাচ্ছি না ওইটার উপরে। কিন্তু উনি কি, আপনি আর আমি মনে করি যে উনি কি প্লেনে উঠবেন, টিকিট কাটবেন, এসে যাবেন, এখানে অ্যারেস্ট হবে? নো, ইটস নট গোইং টু হ্যাপেন লাইক দ্যাট। ওইখানে আরো স্ট্র্যাটেজিক কথাবার্তা হয়তো হচ্ছে যে কিভাবে উনি তার সাপোর্টে আসবেন। এমনও হতে পারে যে এই আমার দেশের আর্মির এক অংশ এইটাকে সাপোর্টও দিতে পারে ওনার আশাটাকে। আই নো নাথিং। যেরকম আমার আর্মি ওনাকে পাঠিয়েছে, ইন্ডিয়ান আর্মি চিফের সাথে কথা বলে ওইখান থেকে কিভাবে কি হবে, আই হ্যাভ নো আইডিয়া। বাট আমি এতটুকু জানি যে শি ইজ ডিটারমিন টু কাম, এবং আসবেন উনি। একটা জিনিস, because ওনাকে তো অনেকে অ্যাডভাইস করছে। আমি আপনাকে একটা কথা বলি, আমাদের তারিক রহমান সাহেব, ওনার কনভিকশন হয়েছে, সেন্টেন্সও হয়েছে, সেটা যাবজ্জীবন হোক, ডেথ সেন্টেন্স হোক, হতে পারে। হি ওয়াজ কনভিক্টেড এন্ড সেন্টেন্স। উনি এখন পর্যন্ত কি কোনো আপিল দায়ের করেছেন বাংলাদেশে ঢুকার পর? আমার নলেজ হচ্ছে উনি কোনো আপিল দায়ের করেননি। ওয়াজ হি অ্যারেস্টেড? হি ওয়াজ নট। কেন হয় নাই? কেন হয়নি এটা? বিকজ ওনার আসার আগে ওনার যে মামলাগুলি ছিল, যেগুলি কনভিক্টেড ছিলেন, সেন্টেন্স ছিল ওনার উপরে, এইগুলি আদালতের মাধ্যমে উনি জানবেন, অন্যরা আপিল করেছে, ওরা যে খালাস পেয়েছে ওর মধ্যে কিন্তু তারিক রহমান সাহেব খালাস পেয়ে গেছেন। ওর জাজমেন্টটা ভুল ছিল, রিভিউ করে এটা করা হয়েছে। বাট হি নেভার ওয়েন্ট ইনটু অ্যান আপিল। উনি কিন্তু একটা রিস্কের মধ্যে আছেন। উনি যে রিস্ক বিহীন তা না কিন্তু, বিকজ এইগুলি যেভাবে করা হয়েছে এইখানে অনেক প্রশ্ন উঠবে। এন্ড মাইন্ড ইউ দ্যাট ইফ শেখ হাসিনা রিটার্নস, এইগুলি আরো জোরালো হবে। বুঝি এই জিনিসগুলি তো ইভেন দ্য প্রাইম মিনিস্টার শুড আন্ডারস্ট্যান্ড দিস, এবং ওনার উচিত হবে যে একটা আপিল করে ওখান থেকে ক্লিয়ার হয়ে আসে। না, আমি যদি পাল্টা প্রশ্ন করি যে তারেক রহমান সাহেব দেশে ফিরে এসেছেন, তার বিরুদ্ধে সব ধরনের মামলা উইথড্র করা হয়েছে বা কোনো থেকে খালাস পেয়েছেন, তার পক্ষ হয়ে কেউ কেউ আপিল করেছেন, আপিল অ্যাকসেপ্টেড হয়েছে, এগুলোর জন্য তো একটা অনুকূল পরিবেশ ছিল। ডক্টর ইউনূস সরকার ছিল, তাদের মধ্যে এক ধরনের সমঝোতা হয়েছে, এগুলো ওপেন সিক্রেট। কিন্তু সেই পরিবেশ তো আর এই মুহূর্তে শেখ হাসিনার পক্ষে নেই, সেই অনুকূল পরিবেশটি, তাই না? অতএব এইগুলো আমরা কিভাবে আশা করতে পারি যে তার ক্ষেত্রে এগুলো হতে পারে? আমি 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 জানি না ওদের স্ট্র্যাটেজিক থিঙ্কিংটা কি। শেখ হাসিনা নোজ, বিকজ শি ইজ টকিং টু দেম, ওনার সাথে কথা হয়, এন্ড ডেফিনেটলি একটা স্ট্র্যাটেজিক প্ল্যান নিয়ে উনি দেশে আসবেন। এই বাস্তবতার কি হবে এই মুহূর্তে আমার পক্ষে বলা মুশকিল। যখন আমরা স্ট্র্যাটেজিক প্ল্যানটা দেখবো, ওনার বা আমাদের কানে আসবে বা আমরা বুঝবো, তখন আমরা কোনো মন্তব্য করতে পারবো এটার উপরে। বিকজ বাস্তবতা কি, আমি তো মামলাই করেছি। অ্যাকর্ডিং টু মি, গভর্নমেন্ট ওয়াজ ইলিগাল, ইন্টারিম গভর্নমেন্ট ওয়াজ ইলিগাল আমার মতে। কোর্ট কি করেছে সেটা আরেক ব্যাপার। আমার মামলা হয়ে আমি মামলা করেছি যে প্রাইম মিনিস্টারের পদ উনি কেমনে পেলেন, উনি কিভাবে হেড অফ গভর্নমেন্ট হলেন। আমার মামলা জিতে